আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ না দেয় হতাশ বিএনপি। একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। এদিকে সরকারের মধ্যে স্বৈরাচার হয়ে ওঠার লক্ষণ দেখতে পাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিল্লাল হোসেনের রিপোর্ট। সরকারের নেতৃত্বে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির সংবাদ সম্মেলন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকের পর নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ আশা করেছিলেন তারা। উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। শীঘ্রই রোডম্যাপ না পেলে সরকারকে সহযোগিতা করে যাওয়া বিএনপির পক্ষে কঠিন হবে বলে জানান তিনি। জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। ডিসেম্বর 2025-এর পরে ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে, তারপরে বর্ষা চলে আসছে, এসএসসি এইচএসসি বড় বড় পরীক্ষা, এগুলো কিন্তু সময় নির্বাচনের উপযুক্ত সময় না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকার স্বৈরাচার হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। সংস্কারের কোনো সমস্যা দেখছি না, বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না, তারপরে রোড ম্যাপটা দিতে এত ভয় কেন? শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না, এই জন্য নির্বাচন হবে না বাংলাদেশ। এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না, এই প্রশ্নটা সামনে চলে আসে। খামারবাড়িতে তারুণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেবে বিএনপি। মানুষ ভোট দেয় ব্যক্তি এবং দল দুটোর একটা সংমিশ্রণ ঘটিয়ে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা জাপান সফরে 500 থেকে 750 মিলিয়ন ডলার বা $1 বিলিয়ন সহযোগিতা আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে $500 মিলিয়ন হবে বাজেট সাপোর্ট। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জাপান সফর গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের 2500 জাপানিদের জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে, যেন আরও বেশি জাপানি বিনিয়োগ আসে সে বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলবেন। মহেশখালী মাতারবাড়ি প্রকল্পে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন জানিয়ে প্রেস সচিব বলেন, পুরো প্ল্যানটা এক্সিকিউট করতে বিনিয়োগ লাগবে $140 বিলিয়ন। কিভাবে তা আনা যায়, এই সফরে তা ফোকাস থাকবে। আপনারা জানেন 7টা এমওইউ হবে কালকে অলরেডি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে, সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে, তাদের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো সাথে আরও বেশি আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো ব্যক্তির খালাস দেওয়া হলো। এ রায়ে সত্য জয়ী হয়েছে বলে জানান এটিএম আজহারের আইনজীবী। এক প্রতিক্রিয়ায় অতীতে তাদের 11 নেতার জুডিশিয়াল কিলিং করার দাবি করেন জামায়াত আমির। তবে আইন উপদেষ্টা মনে করেন ন্যায় বিচারের এই সুযোগ তৈরি করেছে জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্ব। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে। রায়ের বিরুদ্ধে আপিলে মঙ্গলবার খালাস পান তিনি।
প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অবজারভেশনে আদালত বলেন, অতীতের রায়ে বিচারের নামে অবিচার হয়েছে, আদালত তথ্য প্রমাণ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। আর এটিএম আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে সত্য জয়ী ও মিথ্যা পরাজিত হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ জানায়, এই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব ফেলবে না। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত আমির দাবি করেন, আগের রায়গুলোতে পাতানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক। রায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও। তিনি ফেসবুক পোস্টে জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার এ সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের। রায় ঘোষণার পর আদালত চত্বরে উল্লাস এবং কেউ কেউ আবার আদায় করেন শোকরানা নামাজ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না, নেতা হওয়ার জন্য জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়, সাধারণ মানুষের ভাষা বুঝতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে হিলি চারমাথা মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন। এ সময় সার্জিস আরও বলেন, খুনি হাসিনার চেয়ে বড় শাসক এবং দুঃশাসনের উদাহরণ এই বাংলাদেশে ছিল না। সবাই ঐক্যবদ্ধভাবে যখন তার বিরুদ্ধে নেমেছিল তখন খুনি হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। আমরা বিভিন্ন শ্রমিক ইউনিয়নে দেখি একজন শ্রমিক নেতা, সে জীবনে শ্রমিকও ছিল না, শ্রমিকের সাথে সম্পর্কও ছিল না, শুধুমাত্র পদ পদবীর জন্য তাকে নেতা মানার দরকার নাই। যে আপনার ব্যথা বুঝবে, আপনাদের জন্য কথা বলবে, তাদেরকে আপনারা নেতা বানান। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের আশ্বাসে আগামীকাল আন্দোলন স্থগিত করেছে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা। দুপুরে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সাথে আন্দোলনরতদের বৈঠক শেষে এমনটা জানান ভূমি সচিব। তিনি বলেন, দাবির সারাংশ কাল মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করা হবে এবং সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার বিষয়ে কর্মচারীরা একমত হয়েছে বলে জানানো হয়। আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা সহ আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি ছিল। এদিকে সচিবালয়ের বাহিরে ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ আমলামুক্ত সচিবালয়ের দাবিতে আন্দোলন করে জুলাই মঞ্চ। আলোচনা করে ওনারা কি বলেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টায় আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। আগামীকাল ওনারা কোনো কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। হ্যাঁ, তারা অপেক্ষা করবে। রাজধানী মিরপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সকালে বাসা থেকে টাকা নিয়ে মানি এক্সচেঞ্জে যাওয়ার সময় মালিক জাহিদুল হককে মিরপুর 10 নম্বরে গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় 6 ছিনতাইকারী। এ সময় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও ছোড়ে তারা। আরও জানাচ্ছেন এআর বাদল। মিরপুর 10 নম্বরে বাসা থেকে পায়ে হেঁটে শ্যালককে নিয়ে অফিসে যাচ্ছিলেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক জাহিদুল হক। গলি থেকে প্রধান সড়কে আসতেই 2 মোটরসাইকেলে আসা 6 ছিনতাইকারী গতি রোধ করে প্রকাশ্য দিবালোকে সঙ্গে থাকা 22 লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় গুলি ছুড়ে পালিয়ে যায় তারা।
ওই ব্যবসায়ী আহত হলেও গুরুতর নয় বলে জানান চিকিৎসক। ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশের একটি টিম। আটক করা হয় একজনকে। জনৈক রাসেল এবং তার বোন জামাই দুলাভাই জাহিদুল হক নামে দুজন ব্যক্তি তাদের বাসা থেকে কিছু টাকা তাদের অফিসে 10 নম্বর অফিসে মানি এক্সচেঞ্জে নিয়ে যেতেছিল। ফায়ার সার্ভিসের গলিতে তাদেরকে গতিরোধ করে ফায়ার করে তাদের থেকে একটা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। প্রকৃতপক্ষে যে একজন আহত হয়েছে জাহিদুল হক, সে আসলে গুলিতে আহত হয়েছে না অন্য কোনো ছুরি আঘাতে আহত হয়েছে এ বিষয়ে আমরা খতিয়ে দেখছি। প্রকাশ্য এমন ছিনতাইয়ের ঘটনায় হতবাক নগরবাসী। তাদের অভিযোগ, রাজধানীর বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে না। AR বাদল, RTV, ঢাকা। সেনাবাহিনী অভিযানে গ্রেফতার হয়েছেন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ 2 সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। কুষ্টিয়া শহরে কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি ছাত্রাবাস থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব অপরাধ করতে গিয়ে অসংখ্য খুন ও জখমের ঘটনাও ঘটিয়েছে সুব্রত বাইন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। কুড়িগ্রাম ও মেহেরপুর সীমান্ত দিয়ে আজও নারী ও শিশুসহ 67 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোর 4টার দিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে 13 জনকে পাঠানো হয়েছে। এরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। অপরদিকে মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে নারী শিশুসহ 30 জনকে পুশিন করেছে BSF। ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। এছাড়া ভোর 5:30টার দিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করেছে BSF। সীমান্তে পুশিনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে তিনি কথা জানান। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত। সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেপাটোবিলিয়ার ও পেনোক্রিয়াটিক সার্জন এবং দেশের লিভার ট্রান্সপ্ল্যান্টের পথিকৃৎ অধ্যাপক মোহাম্মদ আলী লেখা বই লিভার জানুন এবং ভালো থাকুনের উদ্বোধন করা হয়েছে। বিকেলে রাজধানীর পান্থপথে BRB হসপিটালে এই বই উদ্বোধন করা হয়। এ সময় BRB হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, হাসপাতালের চিফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট ও বিভিন্ন বিভাগীয় প্রধান, চিকিৎসক, নার্স সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হেপাটাইটিস সচেতনতা মাস 2025-এর মাধ্যমে দেশের মানুষদের হেপাটাইটিস সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 6 জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। 5 জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়। সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে। এ তথ্য জানায় গালফ নিউজ। এদিকে মালয়েশিয়া ও ব্রুনাইও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশ দুটিতে 7 জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।